अपनी फेवरेट फिल्मों के बारे में जानने के लिए सब्सक्राइब कीजिए फिल्म कंपेनियन लोकल पर। बेल आइकॉन दबाएं ताकि आप एक भी अपडेट मिस न करें। हेलो श्रीजिता, वेलकम टू फिल्म कंपेनियन लोकल। হ্যালো, হাই। শ্রীজিতা, আমাকে প্রথমে এই ইন্টারভিউটাকে একটু কন্ট্রোভার্সিয়াল বানাই চলো। আহ, হ্যাঁ, মানে একদল লোকের বক্তব্য যে সৃজিত মুখার্জি নিজে কেরিয়ার তৈরি করেছে স্টারদের ইউজ করে করে, মানে একটা ছবিতে মাল্টি স্টার থাকবে, ওয়েল নোন ফেসেস থাকবে, মানে যদি একটা ছোট থাকে সেটা একটা নাম করা ফেস করে থাকে। তুমি যখন নিজের কেরিয়ার একদম প্রাইমে, সেখানে এসে তুমি একদম নিউ কামারদেরকে নিয়ে ছবি করার কথা ভাবলে কি করে এবং কেনই বা করছো? আচ্ছা, প্রথমত বলে দিই যে আমি যখনই স্টারদের সাথে কাজ করেছি তাদের ক্যারিয়ার খুব একটা ভালো অবস্থায় ছিল না। মানে আমার প্রথম কথা হলো যে অটোগ্রাফ যখন আমি করি তখন কিন্তু দেব আর জিতের সময় চলছে। বুম্বাদা কিন্তু কমার্শিয়ালি তখন একেবারেই ফিজিবল একটা অপশন ছিল না। ইনফ্যাক্ট বুম্বাদা এটা নিজে অনেক ইন্টারভিউতে বলেছেন, ফর উইচ আই এম গ্রেটফুল টু হিম, যে অটোগ্রাফ ওয়াজ মাই কাম ব্যাক। মানে অটোগ্রাফ থ্যাঙ্কস টু সৃজিত এবং অনুপম আমি আবার ফেরত আসতে পারলাম পুরো লড়াইটা। এই ছাড়া আমি যদি পরবর্তীকালে বাকিদের দেখি, মানে বাকি যাদের সাথে কাজ করেছি, যিশু জাতিস্বরের আগে ওয়াজ নট ডুইং এনিথিং। যিশুর ক্যারিয়ার ওয়াজ অলমোস্ট অ্যাজ গুড এজ ওভার। চিরঞ্জিত মেড আ কামব্যাক থ্রু চতুষ্কোণ। পরম अगेन কমার্শিয়ালি ভয়ঙ্কর যে ভায়াবল ছিল তা নয়। সো দে ওয়ার নোন ফেসেস, ইয়েস, তাদের মানুষ চিনতো, কিন্তু তারা যে ওই হলে দর্শকানা স্টার ছিল এটা তারা নিজেরাও বলবেন না। সো এই অপবাদ বা এই ট্যাগটা আই থিঙ্ক ইজ নট ট্রু, ইটস নট হিস্টোরিক্যালি অ্যাকিউরেট। তবে একটা কথা ঠিক যে এত একসাথে নতুন মুখ আমার ছবিতে আগে আসেনি। কারণ অটোগ্রাফেও ইন্দ্রনীল, নন্দনা তো ডেফিনেটলি ওয়াজ ভেরি নিউ ফেস ইন বাংলা। তার আগে শুধু কালের রাখাল করেছিল। ইন্দ্রনীলও খুবই খুবই নতুন ছিল। তার আগে বোধহয় শুধু অংশুমানের ছবি। তো দুজনেরই সেকেন্ড ফিল্ম ছিল অটোগ্রাফ। এরপর আমরা যদি দেখি মিশর রহস্য, সেখানে আরিয়ান আর ত্রিধা ছিল। এবার কাস্ট বা ক্রু কোনো না কোনো মেম্বারের ডেবিউ হয়েছে আমার কোনো না কোনো ছবিতে, এইটুকু আমি বলতে পারি। সো নতুনদের সঙ্গে আমি কিন্তু বরাবরই কাজ করেছি, মানে সেটা ক্রু এর দিক থেকে অনুপম রায়, বোধাদিত্য হোক, বা কাস্টের দিক থেকে যেটা বললাম আরিয়ান বা ত্রিধা হোক। এইবার গল্পটা এরকম ছিল এবং আমার সবসময় কিন্তু কাস্টিং এর মূল মন্ত্র হলো চিত্রনাট্য। একমাত্র আমি অটোগ্রাফ লিখেছিলাম বুম্বাদার কথা মাথায় রেখে, আর উমা লিখেছিলাম সারার কথা মাথায় রেখে। এই দুটো ছাড়া আজ অব্দি আমি কোনো অভিনেতা বা অভিনেত্রীর কথা মাথায় রেখে লিখিনি। যখন কেউ আমাকে বলে কি আমার সঙ্গে কাজ করবে না, তখন আমি বলি যে না, আমি এমন একটা চরিত্রের সঙ্গে কাজ করব যেই চরিত্রে তোমায় কাস্ট করা যেতে পারে, কিন্তু সেটা যতক্ষণ আমার লেখা হচ্ছে আমি তোমায় কাস্ট করতে পারবো না। সো দ্যাট হ্যাজ অলওয়েজ বিন দ্য লজিক বিহাইন্ড দ্য কাস্টিং। আর এই গল্পটা কলেজ প্রেমের গল্প উইথ আ ফিউচারিস্টিক স্ট্রিক, মানে প্রেমাইজ যেটা গল্পের, মানে প্রেমের প্রেমাইজ যেটা, সেই প্রেমের প্রেমাইজটা হলো একটু তার মধ্যে একটা সায়েন্স ফিকশন এলিমেন্ট আছে। কারণ সেই টেকনোলজিটা বা যে প্রযুক্তিটা দিয়ে স্মৃতির ট্রান্সপ্লান্ট বা স্মৃতির আদান প্রদান ঘটছে, সেই প্রযুক্তিটা এখন একটু একটু শুরু হয়েছে, মানুষদের উপর এক্সপেরিমেন্ট হয়নি, জীবজন্তুদের উপর শুরু হয়েছে। সো ওটাকে আমি একটু ফিউচারিস্টিক রেখেছি, কিন্তু সেই মূল প্রেমাইজটা বাদ দিয়েও গল্পটার মধ্যে একটা অদ্ভুত নতুনদের একটা গল্প বলা আছে, নতুনের গল্প বলা আছে, কলেজ প্রেমের গল্প আছে, নতুনদের নিয়ে পুরো পরিসরটা গল্পের। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে হ্যাঁ, এই চিত্রনাট্যের প্রয়োজন ছিল এমন কিছু মুখের যাদের কোনো ব্যাগেজ নেই। মানে প্রথম কথা, আমি জেনারেলি যে অভিনেতাদের সঙ্গে কাজ করি তাদেরকে এখন কলেজ স্টুডেন্ট বলে চালানোটা খুব মুশকিল, ইটস এ স্ট্রেচ। হ্যাঁ, মানে আমাদের তো 3 ইডিয়টস এর মতো অত ভিএফএক্স এর বাজেট থাকে না যে আমির খানের বয়স দুম করে কমিয়ে দেওয়া যায়, কলেজ স্টুডেন্ট করে দেওয়া যায়। সো আমাদেরকে একটু রিয়েলিস্টিক কাস্টিং এ যেতে হয়, এবং সেখানে আমি চেয়েছিলাম এরকম কিছু মুখ যেখানে কলেজ স্টুডেন্ট ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয় এবং
সেই মুখগুলোর সঙ্গে বাঙালি দর্শকের যেন কোনো ব্যাগেজ না থাকে, যে এই আগে এত চরিত্র করেছে যে মানে মানুষের স্মৃতিতে একটা ব্যাগেজ থেকে যায়। সো সেই জন্য একদম কমপ্লিটলি ফ্রেশ মুখ, এবং সেটাকে কমপ্লিমেন্ট করার জন্য কমপ্লিটলি ফ্রেশ সাউন্ডিং একজন মিউজিক কম্পোজার, অর্থাৎ সপ্তক সানাই দাস, এবং তার সাথে আবার দুজন ডেবিউটান লিরিসিস্ট, মানে সুব্রত বারিশওয়ালা এবং ধ্রুবজ্যোতি চক্রবর্তী, এবং তার সঙ্গে একজন ডেবিউটান সিঙ্গার অনুষ্কা দাস। সো অনিন্দ্য, শ্রুতি, মধুরিমা, সানাই, ধ্রুবজ্যোতি, বারিশ এবং অনুষ্কা, 7 জনের ডেবিউ হচ্ছে এই ছবিটায়। এর সাথে অর্জুন আছে, ডেফিনেটলি অর্জুন এর আগে কাজ করেছে একটু এস্টাবলিশ ফেস। আর শুভঙ্কর ভর আমার খুব প্রিয় একজন ডিওপি, তার সাথে এটা আমার প্রথম কাজ। সো একটা নতুনের জোয়ার বলা যেতে পারে। শ্রীদা, এখানে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো, যে হাই কনসেপ্ট লাভ স্টোরি, হ্যাঁ এটা তো একটা হাই লাভ স্টোরি, এখানে সায়েন্স ফিকশনের একটা অ্যাঙ্গেল রয়েছে, যেটা তুমি এক্ষুনি বললে। এর আগে বাংলাতে 2 বছর আগে একটা কাজ হয়েছিল লাভ আজকাল পরশু, যেটা ওয়াজ अगेन হাই কনসেপ্ট লাভ স্টোরি, বাট দ্যাট ওয়াজ নট রিসিভড ওয়েল অ্যাট দ্য বক্স অফিস, অডিয়েন্স নেয়নি। তো এবং এই সিনেমাটাও যখন প্রথম টিজার এসেছিল, আমি দেখলাম অনেকের বক্তব্য ছিল, যেহেতু প্রচুর ডায়লগস ইংলিশে রয়েছে, অনেকে কমেন্ট করছিল, এটা আমি দর্শকের এটা তোমাকে বলছি, ফেসবুক আমি দেখেছি বা আমার কমেন্ট সেকশনেও আমি দেখেছি, যে এটা বাংলা ছবি, এত বেশি ইংলিশের সংলাপ কেন, ঠিক আছে, এটা এটা আমি বুঝতে পারছি না, বাংলা ছবি বলে মনে হচ্ছে না। এবং প্রিভিয়াস যে রেকর্ডটা, যে তোমার একবারও মনে হয় যে আমি এরকম একটা ডেলিকেট সাবজেক্ট নিয়ে ডিল করছি? এটা ডেফিনেটলি ইউনিভার্সালি খুবই ভালো, লাভ স্টোরির মধ্যে হলিউড বহুবার সায়েন্স ফিকশন এলিমেন্ট ঢুকিয়েছে, কিন্তু বাংলার ক্ষেত্রে এটা একটা মানে এখনো ফিজিবল কনসেপ্ট নয় বলে তোমার মনে হয়নি? হ্যাঁ, ডেফিনেটলি। এবং এটা তো প্রযোজকরা আমাকে বলেছিল প্রথমে, প্রযোজকরাও আমায় একই কথা বলেছিল, এবং হয়তো তাদের মার্কেটের মোটামুটি মার্কেট পালস সম্বন্ধে ধারণা ছিল, এবং খুব ইম্পর্টেন্টলি লাভ আজকাল পরশুও তারাই বানিয়েছিল। সো তাদের একবার হাত পুড়েছে এই সাবজেক্টে কাজ করে। এবং তারপরে ডেফিনেটলি ইংরেজির পরিমাণটা তো আছেই, সেটা কলেজ প্রেমের লাইফে অতটা নেই, কিন্তু অ্যাকচুয়ালি যে ডাক্তার যে প্রযুক্তিটা কি বলে, প্রযুক্তিটার কথা বলে বা প্রযুক্তি যে অ্যাপ্লাই করে প্রযুক্তিটা, সেই ভদ্রলোক ফিরিঙ্গি। সো অবভিয়াসলি সেই পুরো তার সাথে পুরো আলোচনাটা ইংরেজিতে হয়েছে, মানে সেটাই রিয়েলিস্টিক, সেটাই স্বাভাবিক। তো তাই জন্য ইংরেজির অনুপাতটা একটু বেশি লেগেছে, এবং সেটা খুবই স্বাভাবিক এবং খুবই ঠিকই। কিন্তু এখানে দুটো জিনিস বলবো, আমি বরাবরই ঝুঁকি নিয়েছি, আমি কোনোদিনই সেফ খেলি, মানে 2010 থেকে 2022 এক্স্যাক্টলি যেই মানুষ, মানে যেই জিনিসটা মানুষ বলছে এইটা তো খুব ঝুঁকি হয়ে যাবে, আমার বক্তব্য হলো যে আমাকে সৎভাবে নিজের মনের ইচ্ছে থেকে যেই গল্পটা আমি বলতে চাইছি সেই গল্পটা আমি মানে বলার চেষ্টা করে এসেছি সবসময়। সেই গল্পটা বলতে গিয়ে যদি ডেফিনেটলি প্রযোজকের ঝুঁকি মনে হয়, তারা আমাকে ছবিতে বিনিয়োগ করেননি। মানে এরকম আগে হয়েছে, আমার জাতিস্বর আমি যাকে পিচ করেছিলাম, যে প্রযোজককে তিনি রিজেক্ট করেছিলেন, চতুষ্কোণ আমি পিচ করেছিলাম, রিজেক্ট করেছিলেন, আবার অদ্ভুতভাবে নির্বাক করেছিলেন। সো এইটা না আমি প্রযোজকের উপর ছেড়ে দিই, আমি শুধু আমার তরফ থেকে একটা গল্প আছে এইভাবে, হ্যাঁ এর মধ্যে বাংলা ইংরেজির মিশেল আছে, হ্যাঁ এটা একটা হাই কনসেপ্ট সায়েন্স ফিকশন এলিমেন্ট এবং হালকা থ্রিলার এলিমেন্ট দিয়েও বানানো একটা লাভ স্টোরি। এবার এই ধরনের ঘরানার কোনো ছবি হয়নি সেই অর্থে, মানে খুব কম হয়েছে, সেটা একটা ঝুঁকি, যেটা আমি প্রযোজককে বলছি আপনারা যদি নিতে চান তাহলে আমি কিন্তু খুব ভালোবেসে ছবিটা করতে পারবো, মানে করবো। তো ফাইনালি প্রথম দিকে ওরাও একটু সন্দিহান ছিলেন, পরে তারা ঝুঁকিটা নেন এবং তারপরে ছবিটা হয়। এবং সেখানে আমি ডেফিনেটলি যতটা সম্ভব ব্যাপারটাকে সহজ করে দেওয়ার জন্য গোটা ছবিটা বাংলা সাবটাইটেলস দিয়ে রিলিজ হচ্ছে, বিকজ যাতে এই ইংরেজিটা ফলো করতে যাদের অসুবিধা তাদের সুবিধার্থে বাংলা সাবটাইটেলস থাকছে। এটাও একটা এক্সপেরিমেন্ট বলা যেতে পারে, মানে আমরা এখন অব্দি চাঁদের পাহাড় বা যেখানে একটু বিদেশের অ্যাডভেঞ্চারের ছবি হোক, ইভেন কাকাবাবু প্রত্যাবর্তন, আমরা বাংলা সাবটাইটেলস ইউজ করেছি, আমি এখানেও করেছি, যে পোর্শন গুলো ইংরেজি শুধু নয় গোটা ছবিটাই বাংলা সাবটাইটেলস দিয়ে করা আছে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে অরিত্র, আমি যে গল্পটা বলতে ইচ্ছে করছে আমি তো সেটাই বলবো, এবার সেটা হয়তো ওয়ার্ক করবে, সেটা ওয়ার্ক করবে না, কিন্তু একটা ওই আর্টিস্টিক অনেস্টির জায়গা থেকে আমি মানে দর্শক
কি খাবে বা বাজার কি খাবে বা কোনটা চলার পার্সেন্টেজ সবচেয়ে বেশি, সেরকম থিম বা সেরকম কি বলবো, সেরকম স্ট্র্যাটেজি করে ছবি তো আমি তো কোনোদিন বানাইনি, আমি বানাতে পারবো না। হ্যাঁ, আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি। আজকে আমার যদি কেউ বলে যে আপনি কেজিএফ বা RRR এর মধ্যে কেন ছবি বানাচ্ছেন না, একটা তো তাতে বাজেটের একটা সমস্যা। দ্বিতীয় কথা, যে ছবিগুলো আমি এনজয় করি বা আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, নট নেসেসারিলি অ্যাজ এ মেকার আমি একই জিনিস বানাতে চাইবো বা বানাতে পারবো। তো সবার নিজস্ব একটা ফ্লেভার আছে, আমারও একটা নিজস্ব ফ্লেভার আছে, সো আমি সেরকম ভাবে করছি। তবে হ্যাঁ, ডেফিনেটলি এই ছবিটা ঝুঁকি তো প্রচন্ডই আছে। মানে এই ছবিটা যদি কোনো কারণে না চলে বা মানুষের ভালো না লাগে, আমি খুব আশ্চর্য হব তা নয়। এটা নির্বাকের ক্ষেত্রে আমি বলেছিলাম, আমি নির্বাক বানাচ্ছি কারণ আমি নির্বাক বানাতে চাই বলে, মানে এটা আর কোনো কারণ নেই। এখান থেকে আমি আরো একটা বিষয় আসবো, সেটা হচ্ছে যে একদল অডিয়েন্স আছে যারা তোমার একেবারে ডাই হার্ট ফ্যান, মানে তুমি যেটা করবে সেটা একদম ভালো হবে, আর একদল অডিয়েন্স আছে যারা তোমার এর খোঁজার জন্য বসে থাকে। তুমি সোশ্যাল মিডিয়া জিনিসটা দেখতে পারবে, পোলারাইজড একটা রিয়াকশন আছে, এবং তাদেরই কিছু জনের বক্তব্য তারা, না এটা আমার নিজের পার্সোনালি ট্রেলারটা ভালো লেগেছিল, কিন্তু সেখানে আমি দেখছিলাম কমেন্ট সেকশনে যে ইটার্নাল সানশাইন অফ স্পটলেস মাইন্ড, তার সাথে ওয়াও ইত্যাদি, এগুলো নাম অনেকে লিখে দিচ্ছে, ইটস আ কম্বিনেশন অফ অল দিস থিংস। এটা এই সেম জিনিসটা আজকাল পরশুর ক্ষেত্রে হয়েছিল, বাট অনেক মানে এটা তো একটা কনসেপ্ট, ইট ক্যান বি ইউজ, মানে মানে মেমোরি ট্রান্সফার হচ্ছে, ইট ক্যান বি ইউজ। এইটা নিয়ে তোমার কি বক্তব্য, যে যখনই বাংলাতে কাজ হয় সেটাকে মানে কম্পেয়ার করে দেওয়া বা এ করে দেওয়া, এইটার ব্যাপারটা? না, এটা 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 স্যাড, কিন্তু এখানে ইটার্নাল সানশাইন অফ স্পটলেস মাইন্ডের প্রতি যে আমার ঋণ স্বীকার, সেটা ছবির মধ্যেই আছে। এবং খুব বড়ভাবে আছে, কারণ ইটার্নাল এবং ডায়ালগেই আছে ইনফ্যাক্ট, যে ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড যেখানে শেষ হয়, এই ছবিটা সেখান থেকে শুরু হয়। মানে ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড ডিলস উইথ ডিলিশন অফ মেমোরি, মেমোরি ম্যাপ করে সেটা ডিলিট করা। এখানে গল্পটার ভিত্তি হলো মেমোরি হারভেস্টিং, মানে শুধু ডিলিশন নয়, টেকনোলজিটা মেমোরিকে এক্সট্রাক্ট করতে পারে, প্রিজার্ভ করতে পারে, তারপর আবার যেরকম অর্গান ট্রান্সপ্লান্ট হয়, কিডনি, লিভার, হার্ট, এই অর্গান ট্রান্সপ্লান্টের মতো মেমোরিও ট্রান্সপ্লান্ট করা যায়। এবার অবভিয়াসলি এই যে এটা এটা তো একটা, যেটা তুই বললি, যেটা এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা বিল্ডিং করে 100 গল্প হয়েছে, 100 সিনেমা হয়েছে উইথ মেমোরি ট্রান্সপ্লান্ট। ইনফ্যাক্ট আমার একটা দিয়া আর তুফান বলে একটা ছবি মনে পড়ছে, মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, যে অপারেশন করে মাথায় ব্রেনটা ফ্রিজে রেখেছে, সেটাও তো সেম কনসেপ্ট। হ্যাঁ, এবং সেটা তো ইটার্নাল সানশাইনের অনেক আগে। সো এসেনশিয়ালি মিঠুনের মেমোরি নিয়ে মধু প্রতিশোধ নিচ্ছে, এসেনশিয়ালি তো তাই। হ্যাঁ, এবার তার ব্রেনের ট্রান্সপ্লান্টেশনটা একটু একটু প্রবলেম্যাটিক, মানে সাইন্টিফিক্যালি প্রবলেম্যাটিক যেরকম ভাবে দেখানো হয়েছে, কিন্তু কনসেপ্ট ওয়াইজ তো দিয়া আর তুফান ইটার্নাল সানশাইনের আগে এসছে, রাইট? সো ওরকম নয় ব্যাপারটা, যে এই কনসেপ্টটা থেকে হোয়াট ডু ইউ ডু উইথ দ্যাট কনসেপ্ট। এখানে যে টুইস্টটা বা এখানে যে আমার যে প্রেমাইসের যে টুইস্টটা, সেটা সেই টুইস্টটা আসে ইন দ্য সেন্স যে তোমায় এমন একজনের মেমোরি খুঁজে বার করতে হবে, যে মেমোরিটা, মানে এমন একজন ডোনার খুঁজে বার করতে হবে যে তোমাকে একটা ইউজফুল মেমোরি দিতে পারে। কিভাবে ইউজফুল সেটা অবভিয়াসলি আমরা ছবি দেখলে বুঝতে পারবো, যে কেন একটা স্পেসিফিক মেমোরি খুঁজছি আমি, কিন্তু এই কনসেপ্টটা তো, এই কনসেপ্টে কোনো ছবি হয়নি। সো এবার সিরিয়াল কিলারের ছবি মাত্রই যদি সেটা 7 এর কথা মানুষ তোলে, সেটা তো ভুল। মানে জোডিয়াক, 7, সাইলেন্স অফ দ্য ল্যাম্বস থেকে শুরু করে কোটি কোটি ছবি হয়েছে সিরিয়াল কিলিং এর উপর। এবার আমি যদি 22শে শ্রাবণ করি, তখন এটা 22শে শ্রাবণের সময় হয়েছিল, যে 7 এই সেই হ্যানা ত্যানা। এবার আমার বক্তব্য হচ্ছে যে একটা কনসেপ্ট বা একটা জনরা, এটাকে একটা জনরাও বলা যায়, একটা একটা ঘরানার ছবি। লাভ আজকাল পরশু সেই ঘরানার ছবি, এটাও সেই ঘরানার ছবি, ইটার্নাল সানশাইনও সেই ঘরানার ছবি, দিয়া আর তুফানও টেকনিক্যালি সেই ঘরানার ছবি। সো ওরম ভাবে ব্যাপারটাকে দেখাটা আমার মনে হয় ওটা একটু ছিদ্রান্বেষণ, এবং যেটা বললে যে কিছু মানুষ আমার কাজে সেটা করতে বসে থাকে, which is absolutely fine, তাদের জন্য তো, মানে তাদেরকে আমি লজিক্যালি উত্তর দিতে পারি, তারপর সেটা তারা মানবেন না মানবেন সেটা তো তাদের। কিন্তু পার্টিকুলারলি এটা পুরোটা ব্ল্যাক এন্ড হোয়াইটে করার কি স্পেসিফিক রিজন, মানে এটা কি নাকি ছবিতে দেখে দেখে বুঝতে পারবো? না না, এটার কোনো ইন্টেলেকচুয়াল জাস্টিফিকেশনই নেই, এটা একদম এস্থেটিক একটা কল। মানে এটা আমি আর শুভঙ্কর
ইমেজ কোয়ালিটি নিয়ে কথা বলতে বলতে উই সাডেনলি থট যে আমরা সবসময় দেখেছি ব্ল্যাক এন্ড হোয়াইট বা গ্রে স্কেল একটা ইমেজকে অনেক মায়াবী, অনেক রোমান্টিক করে তোলে সামহাউ। আমরা পুরোনো দিনের ছবির যখন স্টিলস দেখি বা পুরোনো ছবি দেখি ব্ল্যাক এন্ড হোয়াইট, সেখানে রোম্যান্সের একটা অদ্ভুত কোয়ালিটি আমরা দেখি, মানে আমরা পাই। সো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে আমরা যে ডিআই তে গিয়ে কালার সেটিং বা কালার টোন ফিক্স করি, সেটা মাঝে মাঝে ওয়ার্ম হয়, মাঝে মাঝে কোল্ড হয়, মাঝে মাঝে সিপিআর দিকে হয়, মাঝে মাঝে আমরা একটু সায়ানটা কাটি, মাঝে মাঝে আমরা একটু ব্ল্যাক ক্রাশ করি, হাইলাইটস বাড়াই, এই সেই। তো এখানে আমরা উই হ্যাভ ডিসাইডেড টু মেক সেট দ্য টোন অ্যাজ গ্রে স্কেল। গ্রে স্কেল ইজ দ্য টোন অফ দ্য ফিল্ম। এবার এর কোনো ইন্টেলেকচুয়াল জাস্টিফিকেশন নেই যে আমরা এরকম অতীত এইসব ভেবে চিন্তা, একদমই না। আমরা একদম এটা কাইন্ড অফ দোসরের মতো একটা ডিসিশন। দোসর যেমনি মানে পিরিয়ড ফিল্ম না হয়েও জাস্ট এমনি এস্থেটিক কারণ, নান্দনিক সিদ্ধান্তে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাও সেরকম। শ্রীদা, আবার একটু বক্স অফিসের দিকে আসি। তো তোমার ছবিটা 3rd জুন রিলিজ করেছে, সেদিনকে রাজ চক্রবর্তীরও ছবি আছে 3rd জুনে রিলিজ, এবং সেদিনকে একটা ছবি আছে বড়, পৃথ্বীরাজ, এবং একটা তামিল ছবি আছে যেটা খুব হাইপ আছে, বিক্রম বলে, কমল হাসানের, সেটাও আছে, এবং সেটাও হিন্দিতে রিলিজ করছে, এবং মেজর বলে আরেকটা ছবি আছে তেলেগু। সো এতটা স্পেশালি যদি আমি বাংলার অডিয়েন্সটাকে সেপারেটও করিনি, সেখানেও তোমার সাথে রাজ চক্রবর্তী, সুজিত মুখার্জি ভার্সেস রাজ চক্রবর্তী একটা ক্ল্যাশ। আমি অ্যাকচুয়ালি এদেরকেও জিজ্ঞেস করছি, মানে পরমদাকে আমি ইন্টারভিউ করছিলাম, সেখানেও জিজ্ঞেস করছিলাম তোমার এটা নিয়ে কি রিঅ্যাকশন। না, আমি ব্যাপারটাকে ভার্সেস হিসেবে দেখছি না, আমি ব্যাপারটাকে অ্যান্ড হিসেবে দেখছি। যদিও একটা কথা ঠিক যে একটু স্পেস আউট করে রিলিজ করলে ছবির অডিয়েন্স ডিভাইডেড হয়ে যায় না, আর মানুষ যেই পরিমাণে বেলা শুরু আর অপরাজিত দেখছে, তার পরে হাবজি গাবজি আর এক্সিকিউটিভ প্রেম দেখার জন্য টাকা পয়সা মাসের শেষে মানে থাকবে কিনা এবং বাঙালি দর্শক হলমুখে হবে কিনা সেটা আমি জানি না। আমি অবভিয়াসলি চাই হোক, এবং হলেই খুব ভালো। বাংলা ছবির যে মানে একটু একটু করে আমরা চেষ্টা করে শুরু করেছিলাম, মানে করোনা কালে গোলন্দাজ, তারপর একটু কাকাবাবু, একটু বাবা বেবি, তারপরে মাঝখানে টনিক প্রচন্ড ভালো ব্যবসা করলো, তারপর রাবণ, কিশমিশ, এরকম ভাবে দরজায় ধাক্কা আমরা দিয়ে যাচ্ছিলাম বক্স অফিসের দরজায়। ফাইনালি গিয়ে সেটা বৃহৎ ভাবে খুললো অপরাজিত এবং বেলা শুরুতে। এই যে দরজাটা খুললো, এবার দরজা খোলার পরে যে আমরা ঢুকবো, সেটা ওই 3 তারিখ থেকে ঢোকাটা শুরু হবে। আমরা 3 তারিখের ডেটটা কেন চুজ করেছি, কারণ এক্সিকিউটিভ প্রেমে তো কোনো বিশাল স্টার নেই বা ওরকম বিশাল কোনো মুখ নেই। Executive Prem is a word of mouth film. It will grow if it grows through word of mouth. এবার সেই গ্রোথের জন্য একটা ক্লিন রান দরকার, একটা মানে 2 সপ্তাহের ক্লিন রান। এই 2 সপ্তাহের ক্লিন রানটা কিন্তু আমরা ওই 3 তারিখেই পাচ্ছি, কারণ 17 তারিখ আবার আসছে আয় খোকু আয়। সো এই 3 থেকে 17 পিরিয়ডটা, তাই জন্যই ওর মানে হাবজি গাবজিও সেই জন্য 3 তারিখ চুজ করেছে, আমরাও 3 তারিখ চুজ করেছি। এবার তার সাথে অবভিয়াসলি মেজর, বিক্রম এবং পৃথ্বীরাজ আছে। কিন্তু আমার মনে হয় বাংলা ছবির অডিয়েন্স কিন্তু ওরকম ভাবে মানে হিন্দি বাংলার মধ্যে চুজ অতটা হয়তো করে না, কারণ সেটা যদি হতো তাহলে অপরাজিত বা বেলা শুরুর ইয়ে আমরা দেখতাম না, মানে অবভিয়াসলি যদি ছবি পছন্দ হয়। সো হ্যাঁ, ইটস নট দি আইডিয়াল সিনারিও। কিন্তু আরেকটা কথা ঠিক অরিত্র, যে করোনার জন্য খুব অসুবিধা হয়েছে প্রযোজকদের, তাদের 1-2 বছর ছবি হোল্ড করে বসে থাকতে হয়েছে, তার একটা ইন্টারেস্ট পেমেন্ট হয় বাজেটের ওপর। সো সেটা একটা পয়েন্ট অফ টাইমের পর মেক্স ইট ইনফিজিবল টু হোল্ড অন টু আ ফিল্ম এনিমোর। আমরা কাকাবাবু অবভিয়াসলি পুজোতে রিলিজ করলে বা গরমের ছুটিতে রিলিজ করলে, যেখানে 100% অকুপেন্সির হতে পারে, মানে ওই 70% এর কোনো বাধা বা কোনো রকম ইয়ে ছিল না, এরকম অবস্থায় যদি রিলিজ করতাম, অবভিয়াসলি যা ব্যবসা করেছে তার দ্বিগুণ ব্যবসা করতো। কিন্তু ওটা ওই স্যাটেলাইটের জন্য, স্যাটেলাইট থেকে বিপুল একটা পরিমাণ টাকা পাচ্ছিল, যাতে পুরো টাকাটাই উঠে আসছিল, তাই আর ওয়েট না করে রিলিজ করে দিতে হলো। কিন্তু এই যে রিলিজ করে দিতে হচ্ছে, এইটা তো এটা প্রযোজকরা ঠেকায় পড়ে করছেন। সেইটা আমাদের প্রযোজকের কথাও মাথায় রাখতে হবে, যে
জানি খুব ভিড়ে একের পর এক রিলিজ হচ্ছে, কিন্তু তারাই বা আর মানে সেটা শুধু আমি বাংলার কথা বলছি, আমি বম্বের কথা বলছি। বম্বেতে যে কোনো শুক্রবারই ফাঁকা পাওয়া যাচ্ছে না, বা কোনো পরপর দুটো শুক্রবার ফাঁকা পাওয়া যাচ্ছে না, সেটা ইজ বিকজ অফ দ্য ব্যাকলগ, মানে একটা হিউজ ব্যাকলগ হয়ে গেছে। So they need to be more understanding as filmmakers and understand the producer and the studio point of view as well. এবার সুনিতা, আমি একটু আবার ফিরে যাচ্ছি। তুমি বললে যে আমি কোনোদিনও সেফ খেলিনি, এবং তুমি একটা ইন্টারভিউ বলেছিলে যে আমি ব্যোমকেশ করতে চাই না, কারণ একটা হচ্ছে যে সবাই বানাচ্ছে, দ্বিতীয় হচ্ছে পার্টিকুলার কাউকে দর্শক আইডেন্টিফাই করতে পারছে না অ্যাজ ব্যোমকেশ, কারণ এত লোকে করছে। সেখানে তুমি দুর্বল, এটা কেন, এই ডিসিশনটা কেন নিলে? এটা আমি সম্পূর্ণভাবে স্বীকার করছি, এটা আমার কমপ্লিট দুর্বলতার গল্পটার প্রতি। মানে এটা যদি আর কোনো গল্প হতো ব্যোমকেশ, ইনফ্যাক্ট আমি আর ব্যোমকেশ এটার পর বানাবো না, মানে সেটাও আমি আগেই, যিনি আমাকে অফার করেছেন, আমি বলছিলাম দেখুন আমার ব্যোমকেশ বানানোর কোনো ইন্টারেস্টিং, ফেলুদা বাফ, আমি ছোটবেলা থেকে ফেলুদাই, আমি ফেলুদা অন্তঃপ্রাণ, মানে ফেলুদার শঙ্কু নিয়ে আমার ছোটবেলা কেটেছে। অনেক অপেক্ষাকৃত কম ভাবে আমার মানে আমি অনেক পরে পেয়েছি ব্যোমকেশকে এবং কাকাবাবুকে। সো আমি ব্যোমকেশ, কিন্তু ওই একটা গল্প আছে অরিত্র দুর্গ রহস্য, ইটস আ ফ্যাসিনেটিং স্টোরি, আর ইটস সো সিনেম্যাটিক, মানে একটা গল্পের একটা সিনেম্যাটিক বিন্যাস থাকে তো, যেটা একটা ফিল্ম মেকারকে এক্সাইট করে, দুর্গ রহস্যের মধ্যে সেটা আছে। সো ওই একটা গল্পের দুর্বলতার জায়গা থেকে আমি হ্যাঁ বলেছি, আমি এটাও বলেছি আমি এর আগেও কোনোদিন ব্যোমকেশ করিনি, এর পরেও করবো না, আমি জাস্ট ওই একটা গল্প করবো, দুর্গ রহস্য। আর তোমার কি এই ব্যোমকেশ হবে পরমব্রত চট্টোপাধ্যায়? না, সেরকম কোনো ডিসিশন এখন আমরা নিইনি, সেটা আমরা ভাবছি, এখন ঠিক করিনি, থিঙ্কিং অফ লট অফ নেমস, ইন্টারেস্টিং কেউই হবে, দেখা যায়। আর সৃজিতা, তোমার ফেলুদা, তুমি এক্ষুনি নাম নিলে, ফেলুদার যেই হইচইতে আসছে, যে অ্যানাউন্সমেন্ট এসছে, তারপর থেকে লোকের মধ্যে বিভৎস এক্সাইটমেন্ট, জুনে আসছে, ঠিক আছে? তো তুমি একটা জিনিস প্রথমে দর্শককে বলো, যে দর্শক কিন্তু 2020 ডিসেম্বর থেকে বিভৎস ভাবে ওয়েট করছিল। মানে তুমি তো প্রচুর মেসেজ পেয়েছো, আমরা পেয়েছি, আমরা যারা ইউটিউবে করি ফিল্মে, যে কবে আসবে কবে আসবে, এবং সেকেন্ড সিজনটা তারা দেখতেই পেলো না। তো সেটাকে আলটিমেটলি তারা দেখতে পাবে কিনা, এবং এবার হইচইতে যে আসছে রেগুলার বেসিসে আসবে কিনা, এইটা অ্যাসিওরিটিটা তুমি দর্শকদেরকে। প্রথমত রেগুলার বেসিসে আসবে হইচইতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট আমরা হয়তো এই 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 বছরটা একটু ব্যস্ততা গেছে, পরের বছর থেকে হয়তো বছরে দুটো করেও পেতে পারি। এই বছর হয়তো একটাই পাবো, একটা পাবো মানে হইচই এর কথা বলছি আমি। পরের বছর থেকে আমরা হয়তো দুটো করে ফেলুদা পেতে পারি, মানে হইচই থেকে। ডিপেন্ড করছে যে আমার বাকি বছরের ক্যালেন্ডারটা, মিনিমাম একটা তো পাবোই প্রত্যেক বছর, দ্যাট গোজ উইথাউট সেইং। কিছু কিছু বছরে কিছু কিছু ক্ষেত্রে দুটো হতে পারে। এ তো গেল হইচই এর কথা। আড্ডা টাইমস একটু সমস্যায় আছে, সেটা মানে অগেইন এই সমস্যাটা আমি আড্ডা টাইমস কে একেবারেই ডিফেন্ড করছি না, ওরা যেটা করেছে সেটা আমার তাতে কোনো সমর্থন নেই, এবং সেই মানুষের মধ্যে আমি ইনক্লুডেড। মানুষের ফেলুদা নিয়ে যে অনুভূতিটা, সে অনুভূতিটা প্রচন্ড বাজেভাবে ধাক্কা খেয়েছে, এবং আমি এই নিয়ে খুবই ক্ষুব্ধ, ব্যক্তিগতভাবে খুবই ক্ষুব্ধ, কিন্তু আবার একই সাথে হেল্পলেসও। অনেকে আমাকে গালমন্দ করছেন, আপনি কিছু করুন, আপনি কেন বলছেন না, আপনি কেন ইনিশিয়েটিভ নিচ্ছেন, এটা এই স্ট্র্যাটেজির মধ্যে কি তাহলে আপনিও আছেন? না, আমি নেই, বিশ্বাস করুন। আমি খুব পরিশ্রম করে আমরা ছবিটা বানিয়েছিলাম যাতে আপনারা দেখতে পাবেন বলে। যত তাড়াতাড়ি দেখতে পাবেন আমাদের তত ভালো লাগবে বেশি, কিন্তু ইভেনচুয়ালি একটা জিনিস প্রযোজকের সম্পত্তি, সেটা প্রযোজক, মানে তার মুক্তির ডিসিশন একমাত্র প্রযোজক নিতে পারে, কারণ তিনি বিনিয়োগটা করেছেন। সো সেখানে আমি সত্যি হেল্পলেস, এবং আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ফোন করে আপিল করি, রিকোয়েস্ট করি, এবং সেখানে যেটা আমি এখন শুনতে পাচ্ছি যে এই বছরের শেষের দিকে হয়তো আসতে পারে, যেটা আমি শোনা গেছে। কিন্তু সেখানেও আমি কোনো আপনাদের আশা ভরসা দিতে পারছি না, আমি শুধু এইটুকু ভরসা দিতে পারছি যে আমি প্রত্যেক সপ্তাহে ওই ফোনটা করব, মানে ওই ফলো আপটা আমি করে যাব যতদিন না ওটা রিলিজ করছে। কিন্তু একটু মানে ধৈর্য রাখতেই হবে, এবং এটাই শেষ অবভিয়াসলি, কারণ এরপর তো হইচইতেই চলে যাচ্ছে, এবং সেখানে আনএন্ডিং, এবং সেখানে মানে একদম স্টেডিলি আমরা প্রত্যেক বছর একটা বা দুটো করে করবো। সো এই লাস্ট একটা এপিসোডের জন্য আপনারা যদি একটু ধৈর্য ধরেন, আমরা খুবই মানে বাধিত।
জুন মাসে যেরকম ফেলুদা আসছে, সেরকম তোমার তোমার হিন্দি দুটো প্রজেক্ট জুন এবং জুলাইতে কনসিকিউটিভলি আসছে। তো এবং তার মানে ওই দুটো ব্যাপারে আমরা জানি, শের দিলের ব্যাপারে অলরেডি জানি, বা সাবাস মিঠু তো টিজারও চলেছিল। বাট এরপরে বাংলাতে বা হিন্দিতে কি কি আপকামিং প্রজেক্টস আছে যদি একটু বলতে পারো, এবং এটাই লাস্ট কোয়েশ্চেন আমার। এরপর হিন্দিতে একটা ওয়েব আসছে, মানে কথা চলছে, মোটামুটি ফাইনাল হয়ে গেছে, which is an action thriller set all across India. সেইটা আসছে। বাংলায় পদাতিক মানে মৃণাল সেনের উপর একটা বায়ো সিরিজ, সেইটার পরিকল্পনা চলছে, সেইটা আসছে। এছাড়া লহ গৌরাঙ্গের নামরে একটু পিছিয়েছি আমি, কারণ ডেটের খুব সমস্যা হচ্ছিল টেকনিশিয়ানদের বিশেষ করে, সেটা হয়তো পরের বছর করব। আর ব্যোমকেশ। সো মোটামুটি এই। আর একটা হিন্দি ছবিরও মোটামুটি লক হয়ে গেছে, কিন্তু হিন্দি ছবিটায় যিনি হিরোইন তার ডেট নিয়ে একটু আলোচনা চলছে। তার ডেট উইল ডিটারমিন দ্য শিডিউল, যে কবে হবে কি বৃত্তান্ত। পদাতিক নিয়ে অ্যাকচুয়ালি আমাকে অনেক কিছুই জানতে ইচ্ছা করছে, বাট এখন আমরা তুলে রাখি সেই ব্যাপারগুলো, সেগুলো ওটা যখন রিলিজ করবো তখন। বাট আমি একটা জিনিস জাস্ট জিজ্ঞেস করি, সেটা প্লিজ এটা মানে কিছু মাইন্ড করো না। ওনার সাথে সত্যিকারের একটা ডিল ছিল, যেটা উনি দুজনের ফিল্ম ক্রিটিসাইজ করে একটা চিঠি লেখালেখি ছিল, সেই সব জিনিসপত্র গুলো থাকবে তো, নাকি আবার এর সব থাকবে, সব থাকবে। না 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 না, সব থাকবে, সব থাকবে, সব থাকবে। উনি অসম্ভব রক্ত মাংসের মানুষ ছিলেন। আমার মৃণাল সেনের সবচেয়ে ইন্টারেস্টিং যে খুব রক্ত মাংসের মানুষ ছিলেন, এবং উনার যে পুত্র মানে কুনাল সেন, কুনালদা বলেছেন যে সেটা যেন থাকে, মানে ডোন্ট মেক ইট আ হ্যাজিওগ্রাফি। মানে উনি দেবতুল্য, মানে উনাকে পুজো, যেখানে পুজো করার করো, কিন্তু যেখানে উনি রক্ত মাংসের মানুষ সেটাও দেখিও, মানে উনার যে নর্মাল মানুষ একজন, সেই জায়গাগুলোও দেখিও। এবং এই যে আশ্বাস বা এই যে কি বলবো, এটা তো সাপোর্টই আমি বলবো, এইটা পেয়ে আমার খুব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সৃজিতদা টাইম দেওয়ার জন্য, এবং এত ইন্টারেস্টিং লাগে তোমার সাথে কথা বলে। কারণ তুমি একটা অব্দি খালি লিমিটেড থাকো না, অনেক ডিরেক্টর মানে যে রিলিজটা করছে সেটা স্পেসিফিক থাকতে পছন্দ করে, বা অ্যাক্টরসরাও। তুমি একদম আরামসে গল্প করতে ভালোবাসো এবং অ্যাড্রেসও করো ব্যাপারগুলো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস, এন্ড অল দ্য বেস্ট ফর এক্স ইজ ইকুয়ালস টু 10। Thank you, Aritra. Thank you so much. Lovely talking to you.